নমস্কার, শুভ সন্ধ্যা। বিগত 2 দিন আপনাদের সঙ্গে দেখা হয়নি। আজকের লাইভ মানে এখন মানুষ বেশ পরিচিত হয়ে গেছে। তারা মোবাইলে নিজেরা লাইভ করে। লাইভ সম্বন্ধে তাদের একটা নলেজ হয়ে গেছে যে একদম সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগের একটা দারুণ মাধ্যম। আর এটা চ্যানেলের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম। কারণ যারা অলরেডি দেখাতে আসে বা যারা দেখিয়ে গেছে তাদেরকে সরাসরি জানতে পারা যায় তাদের রিপোর্টিং কেমন আছে, মেডিসিন খেয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা, ভালো আছে কতটা খারাপ আছে, সবটা জানা যায়। কারণ এই রিপোর্টগুলোই, আপনারা যে রিপোর্টগুলো করেন এর উপরেই কিন্তু একটা পেশেন্ট আস্তে আস্তে সুস্থ হয়ে দাঁড়ায়। এর জন্য রিপোর্টিংয়ের ভীষণ প্রয়োজন হয়। তারপরে আপনাদের যে যদি কোনো টেস্ট দেওয়া থাকে সেই টেস্টগুলো নিয়ে আজকে 15 দিন অবধি ফ্রি রাখা হয়েছে। কেন? একটাই কারণ, একটা মানুষ একবার দেখিয়ে যাওয়ার পর আবার তাকে রিপোর্টিংয়েও যদি ফিস চার্জ করা হয়, এটা বড় খারাপ জিনিস। কারণ রিপোর্টিং করতে দেওয়া আছে মানে তার কোথাও রিপোর্টে ডাউটিং আছে, সেই ডাউটনেস দূর করার জন্য রিপোর্টিংটা করতে দেওয়া। তাই এর জন্য কিন্তু আলাদা করে কোনো ফিস চার্জ করা যায় না, তাই না? এরকম প্রচুর ডাক্তার আছে যারা রিপোর্টিং করতে গেলেও তারা অলরেডি ফিস নিয়ে থাকে, আমি দেখেছি। এবং যতটা পুরোটা ফিস সবটাই নেয়। কিন্তু না, আমাদের 15 দিন অবধি ফ্রি রাখা থাকে। আপনারা দেখিয়ে যাওয়ার পর যদি কোনো রিপোর্ট করতে দেওয়া থাকে তাহলে 15 দিনের মধ্যে যে কোনো দিন এসে আপনি দেখিয়ে দিয়ে যেতে পারেন। এটা আমাদের দুটো চেম্বারেই এই নিয়মই করা আছে। হ্যাঁ, বাইরের চেম্বারগুলো নয়, কারণ বাইরের চেম্বারে তো অলরেডি 1 মাসে একবার যাই, যে জন্য ওখানে আর ফ্রি ডেট বলে কিছু থাকে না। তবে এবার থেকে প্রতি 15 দিনে আমাদের জুনিয়র্স ডক্টররাও পৌঁছাবে। কেন? কারো রিপোর্টিং দেওয়া থাকলে তারা এসে দেখিয়ে যেতে পারবে ফ্রিতেই। ওখানেও 15 দিনে যেহেতু ডেট থাকছে যে হ্যাঁ, রিপোর্টিং যাদের দেওয়া থাকবে তারা ফ্রিতে দেখাতে পারবে। এবং নতুন পেশেন্ট হলে সেটা তো ফিজ লাগেই, ঠিক? তাই নতুন যে ডক্টররা যাচ্ছে না, সেম ফিজ না, তাদের কম থাকছে। কেন? তারা আপনাদের একটু সাপোর্ট করার জন্য যাচ্ছে। যে ওষুধগুলো চলছিল সেগুলো খেয়ে আপনি কেমন আছেন, সেগুলো ভালো আছেন, কোনো অসুবিধে হলে সেই জায়গাটা কারেকশন করে দেবে। এই জন্যই জুনিয়র্সদের পাঠানো হচ্ছে, তাতে কোনো অসুবিধে নেই। তারা আমার ইউনিটি এত বছর একসঙ্গে আছে মানে অসুবিধে নেই, একই রকমই প্রেসক্রিপশন হয়, ডায়াগনোসিস প্যাটার্নটা এক হয়ে গেছে, ঠিক? তো এই করতে করতে আমরা তো বেশ এতগুলো বছর কাটিয়ে দিলাম এবং আরও নতুন অনেকগুলোই চেম্বার শুরু হচ্ছে। যেমন বর্ধমানে রেডি হয়ে গেছে, বাঁকুড়া, পুরুলিয়া, এই ডিস্ট্রিক্ট থেকে সুপার ডিস্ট্রিবিউটর হিসেবে যদি কেউ আমাদের সাথে কাজ করতে চান তাহলে সত্ত্বর যোগাযোগ করবেন। কারণ একটা ডিস্ট্রিক্টে আমরা আগে সুপার ডিস্ট্রিবিউটরদের নিচ্ছি, সাব ডিস্ট্রিবিউটররা তো এমনিই তৈরি হয়ে যাবে। তো সেই জন্য ডেল্টাস ডক্টর সেন হেলথ কেয়ার থেকে যে আমাদের প্রজেক্ট চলছে তা ভীষণ ভালো। সাড়া তো হবেই, কারণ আজকে মানুষ প্রতিটা গ্রামে গ্রামে আমাদের ডক্টরদের পাবে, আমাদের প্রোডাক্টকে পাবে, তাকে আর এখানে সেখানে খুঁজতে যেতে হবে না। এটা একটা বড় ফ্যাসিলিটিস। এবং যদি কোনো ক্রনিক প্রবলেম হয়ে যায় তাহলে এই ঘাস পাতা গজানোর মতো নার্সিংহোমে গিয়ে যেখানে 2000 টাকা লাগে সেখানে 50,000 টাকার বিল, তো না, এগুলো উচিত না। তাই আমাদের নিজেদের ইউনিটের মধ্যেই অ্যাডমিশন থাকলে তার যেটুকু প্রয়োজন ওইটুকুই। আমারই এক পেশেন্ট 5 দিন আগে প্রচণ্ড ব্রিদিং রেসপিরেটরি প্রবলেম হচ্ছিল, প্রায় রাত্রি 2টোর সময়। তা ফোন করে তাকে বলে দিই কাছাকাছি যে কোনো ডক্টর থাকলে ইমিডিয়েট তাকে দেখাও। বললো কোনো ডাক্তার নেই আশেপাশে। তাহলে অ্যাডমিশন করো, বাড়ির সব থেকে কাছে যে নার্সিংহোম আছে। তো তাকে অ্যাডমিশন করায় গিয়ে আরএমওর সঙ্গে কথা বলিয়ে দেয়, কী ওষুধ চলবে বলেও দিই। এরপরে আমি গতকাল উলুবেড়িয়ে গেছি, তার আগের দিন বাড়ির লোক মানে তাকে ধরে জোর করে 4 দিন রেখে দেয়। একটা শ্বাসকষ্ট হচ্ছে তার জন্য একটা পেশেন্টকে যদি 4 দিন ধরে রেখে দেওয়া হয় জোর করে আইসিইউতে, তার বিল কত হবে? 50 থেকে 60,000 টাকার মতো তাকে জোর করে একটা বিল ধরিয়ে দিয়ে, এগুলো ঠিক না। আমরা এই পলিসি জানি, কারণ আমিও একটা গভর্নমেন্ট হসপিটালের ইনচার্জ অলরেডি। তো সেখানে জিনিসগুলো আমরাও শিখেছি।
কিন্তু এগুলো অ্যাপ্লিকেশন করা ঠিক নয়। যে জন্য প্রাইভেট জায়গায় জয়েন করিনি একটাই কারণে, যে প্রাইভেট কোনো নার্সিং হসপিটালে জয়েন করলে ওখানেও ডিরেক্টর শিখিয়ে দেবে একটা সুস্থ রোগীকে কী করে জোর করে অসুস্থ করে ভর্তি করে রেখে দেওয়া হয়, তার বিলটা কী করে বাড়ানো হয়। তাই এরকম করে ডাক্তারি করার কোনো মানে হয় না। ওর থেকে আমাদের ওপিডিতে অনেক ভালো আছে, রুগী আসে সরাসরি বলে দিই এতদিন লাগবে, 15 দিন ওষুধ খান, চাঙ্গা। তারপরে আপনার কি অসুবিধা হচ্ছে সেগুলো এসে ধীরে ধীরে জানাতে থাকুন, আস্তে আস্তে আমরা দূর করব। ঠিক। তো আমরা সব কিছু করছি, করার মাঝেও একটা জায়গা যেন আমাদের কোথাও খামতি রয়ে যাচ্ছে। ট্রিটমেন্টে কি কোথাও অসুবিধে? এত মানুষ, পশ্চিমবাংলা 13 কোটি লোক, তারা এই যে ট্রিটমেন্টের জন্য বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নিতে যায়, এইটা কতটা কার্যকরী এবং গ্রহণযোগ্য হচ্ছে সেটা নিয়ে আমরা ভেবে দেখি না। ডাক্তার বলল ধার দেনা করে যেমন করে হোক আমরা দিয়ে নিয়ে চলে আসি, কিন্তু যে অবস্থায় পেশেন্টটাকে নিয়ে বাড়ি চলে এলাম সেই অবস্থায় পেশেন্টের কন্ডিশন কি সেটা যেখানেই বলুন, আপনি টাটা মেমোরিয়াল বলুন, অ্যাপোলোই বলুন, ফর্টিসি বলুন, ডিশানি বলুন, যেগুলো আর কি মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশের পেশেন্টের পয়সায় আর কি যাদের বলা যায়। ঠিক। তো সেখানে পেশেন্ট ঢুকে পড়লে কত টাকার বিল হয়? হ্যাঁ, ট্রিটমেন্ট ঠিক আছে, তো সেই জায়গায় মধ্যবিত্ত পরিবারের জন্য নয় ওগুলো। আপনি যাবেন সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতালে গিয়ে আবার ডেট পাবেন না, ওপিডিতে দেখার পর ডেট পেলে তারপর আপনার অ্যাডমিশনটা হবে। সো এই 13 কোটি মানুষ, তাদের কি সার্ভিস দেওয়ার জন্য যথেষ্ট হসপিটাল আছে? কম পড়ে যাচ্ছে না, তাই না? তো সেই ক্ষেত্রে আজকে আমাদের এই প্রজেক্টটা এই জন্যই করা। আমরা একটা জিনিস বুঝি খুব সোজাভাবে, যে একটা মানুষকে যদি বিগনিং স্টেজে, প্রথম স্টেজে যে কোনো কঠিন রোগী ধরা যায় না কেন, তাহলে তাকে কিওর করে দেওয়া যায়। তাই এই মানুষগুলি আমাদের যে বিভিন্ন গ্রামের ভেতরে ভেতরে অবধি একটা করে স্টক পয়েন্ট হয়ে যাচ্ছে ডেল্টাস ডক্টর সেন হেলথ কেয়ার থেকে, সেখানে আপনারাও চাইলে কাজ করতে পারবেন। অবশ্যই আপনাদের এলাকাতেই কাজ করতে পারবেন, কারণ সব এলাকাতেই এই চেম্বার হচ্ছে। আজ নয়, টুডে অর নট, দেরি করব না আমরা, নো মোর লেট। আগামীকাল হলেও হবে, পরশু হলেও হবে। তো সেই জায়গাতে আপনারা নিজেদের নিজের এরিয়ায় হেল্প করার জন্য কেন জয়েন করবেন কোম্পানিতে, যে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করে আসতে হবে, এটা আমাদের প্রজেক্টের নিয়মই আছে। তাহলে এই জায়গায় সার্ভে করে আসার পর আমরা নিজেরাই জানতে পারবো যে ওই মানুষগুলো ওই গ্রামের মধ্যে কতটা ভালো আছে, কোন রোগ এই গ্রামের মধ্যে বেশি হচ্ছে, সেই অনুযায়ী তাদের পরিষেবা দেওয়া হবে। এটা অনেক বড় ব্যাপার। আমরা এই প্রজেক্টগুলো এই একটাই কারণে নিয়েছি যে মানুষের কাছে পৌঁছাতে হবে। যদি মানুষের কাছে না পৌঁছাই আমরা, তাহলে কোনোভাবেই আমরা কিচ্ছু করে উঠতে পারবো না। কারণ একটা মানুষ, গ্রামের মানুষ, সে নিজেই জানে না সে কোন রোগে ভুগছে। প্রতিদিন এরম কেস এসে ধরা পড়ে যে সে বলছে আমার স্যার 10 থেকে 15খানা ডক্টর দেখিয়ে দিয়েছি। গতকাল উলুবেড়িয়া চেম্বারের কথা বলছি, ওখানে প্রচুর পেশেন্ট হয় এমনিতেও। মধুমিতা যে আছে মেয়েটি, মারাত্মক, একা মহিলা, প্রচুর খাটে পেশেন্টদেরকে ওষুধ পৌঁছে দিয়ে আসা, আচ্ছা পেশেন্টদেরকে নিয়ে আসানো, মানে মারাত্মকভাবে পরিষেবা দেয়। ওই এলাকার মানুষ ভীষণভাবে খুশি, একটা মহিলা। ঠিক। তো তাও যে অনেক কোয়ালিফাইড, পড়াশোনা জানা তা নয়। তাহলে ইচ্ছা থাকলে মানুষের সেবা করার দায়িত্ব নেওয়া যায়। তাই আপনাদের বারবার বলছি যে আপনারা হয়তো ভাবছেন আমি তো MBA নই, আমি কি করে কাজ করব, এসব কিছু লাগে না। ইচ্ছাটা দরকার হয় মানুষের সেবা করার। ঠিক। তো সেই জন্যই আপনাদের জানানো থাকলো যে আপনারা যদি ইচ্ছা হয় যে হ্যাঁ ডেল্টাস ডক্টর সেন হেলথ কেয়ারের সঙ্গে কাজ করব, তাহলে আপনি একা আসুন, ইন্ডিভিজুয়াল আসুন। আপনাকে যে অনেক টাকা পয়সা দিয়ে নামতে হবে না, কোনো টাকা পয়সাই লাগবে না। আপনি শুধু কাজ করবেন, এসে পয়সা নিয়ে যাবেন। ঠিক। আমরা কাজ দিতে পারি, চাকরি দিতে পারবো না, কারণ আমরা কাজ করি, চাকরি করি না। চাকরি মানে চাকরগিরি, কোনো না কোনো বস আপনাকে গালিগালাজ করবেই। কিন্তু এখানে একদম ব্যক্তি স্বাধীনতা হিসেবে কাজ করব, আমরা কাজ করছিও। ঠিক। তাই আপনাদের যদি সত্যি মনে হয় না, কোনো এজ বার্ডেনও নেই,
যে আপনি 60 বছর বয়সের কাছে আপনার মনের ইচ্ছা থাকলে আপনি নিশ্চয়ই মানুষ সেবা তো করা যেতেই পারে, ঠিক। আর একটা পবিত্র কাজ, আমরা এটাকে সত্যিই তাই মানে ভগবানের আশীর্বাদ ভাবি যে এই কাজটা করার সুযোগ পেয়েছি। তো সবাই মিলে করছি, প্রচুর মানুষ যুক্ত হচ্ছে এসে, একদম সোনারপুর, সুন্দরবন, বাসন্তী, বিভিন্ন এলাকা থেকে মানুষরা আসছে, তারা নিজের স্বেচ্ছায় জয়েন করছে। কেন? এখানে তো আর আপনাকে ফ্রিতে কাজ করিয়ে নেওয়া হবে না, আপনি তো ভলেন্টিয়ার্স হিসেবে যুক্ত হচ্ছেন না, আপনি কাজের বিনিময়ে আবার পয়সাও তো রোজগার করবেন, তাই না? এত গ্রামে গ্রামে মানুষকে পরিষেবা দিতে যাবেন, তাদের ওষুধ পৌঁছে দিতে যাবেন, তা তার তো পারিশ্রমিক আছে, আপনি আপনার পারিশ্রমিক তো পাচ্ছেন সৎ পথে, এবং খুব মানুষের আশীর্বাদ পাওয়ার কাজ, ঠিক। তাই যাদের ইচ্ছা হবে, কোনো বয়সের ব্যাপার নয়, আমি তো বলেই দিচ্ছি, যদি আপনার শরীরের ক্ষমতা থাকে কাজ করার মতো, নিশ্চয়ই যুক্ত হতে পারেন। কেমন? যে কোনো আমাদের প্রতিটা জেলা থেকেই মানুষজন আসছে। কেন? সেই জেলায় পুরুলিয়া থেকে যে আসবে সে তো পুরুলিয়াতেই কাজ করবে, তাকে তো এসে আর বর্ধমান, বাঁকুড়া বা কলকাতায় কাজ করতে হবে না। ক্লিয়ার? সেই জন্য আপনাদের বারবার বলে দেওয়া যে আপনারা যে জেলা থেকেই আসুন না কেন, আপনার কাজটা আপনার জেলাতেই হবে। যেমন এক ভদ্রলোক আগের দিন কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর নবদ্বীপ থেকে এসে যোগাযোগ করে গেলেন, নিজে স্বেচ্ছায় এসে, এবং একটি আবার তার ছেলে পেন পাঠিয়েছে, সে আবার একটি আমার জন্য ছোট্ট গিফটও নিয়ে আসে। তো এগুলো ভালো লাগা, মানে সে অন্তর থেকে চাইছে যে হ্যাঁ কাজটা করি, করুন। সে আগে শাড়ি বানাতো, এখন তার ইচ্ছে হয়েছে যে না, এরকম একটা যখন কাজ শুরু হয়েছে প্রতি এলাকায়, তাহলে হোক, সেও তো যুক্ত হতে পারে। আপনার ইচ্ছা থাকার দরকার আছে। কেমন? আজকের অনুষ্ঠানটা যে পেশেন্টগুলো এখন সব থেকে বেড়েছে, কঠিন ক্রনিক ডিজিজ প্রচুর, প্রতিদিন এখন চেম্বারে মারাত্মক ভিড়। হ্যাঁ, আমি কোনো অপারেশন করি না এবং আমি বায়োপসিরও বিরুদ্ধে, কারণ একটা বায়োপসি হয়ে যাওয়ার পর সেই পেশেন্টের কি হাল হতে পারে, যে বায়োপসি করছে সেও জানে, আর বাড়ির লোক হয়তো জানে না, তাই পারমিশন দিয়ে ফেলে। কিন্তু বায়োপসি হওয়ার পরেও সেই পেশেন্টটা কতদিন বেঁচে থাকছে, কতদিন ভালো থাকছে, সেটাও দেখার ব্যাপার আছে। হ্যাঁ, ডায়াগনোসিসের জন্য দরকার হয়, তারা বলে, কিন্তু ডায়াগনোসিসের জন্য দেখে জেনে যাওয়ার পরেও কতটা কি করতে পারে পেশেন্টের জন্য। হ্যাঁ, আমরা ক্যান্সার কনফার্ম হলাম, তারপরে আপনি কি করেছেন? পেশেন্টটা তো সেই মৃত্যুর মুখে, আমরা তো আহামরি বিশাল কিছু করতে পারি না, তাহলে মানুষটাকে আরো তাড়াতাড়ি মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, তো ঠিক। তো সেই জন্য আমি অপারেশনের ডেড এগেনস্ট পুরোপুরি। যতটা সাপোর্ট দেওয়া যায় বাই মেডিসিন ততটাই কিন্তু ন্যাচারাল, এটাই স্বাভাবিক, ততটাই স্বাভাবিক রেজাল্ট পাবেন। কেমন? তাহলে আজকের প্রেজেন্টেশন ক্যান্সার। So many people and doctors are asked to me several times, not once. So can you tell me, doctors, actually what is cancer? It's a very too tough answer. কি বলবেন ক্যান্সার কাকে বলে? If you want to listen in one sentence, cancer is the autoimmune disorder. এই একটা লাইন যদি বুঝে নিতে পারা যায় যে ক্যান্সার হচ্ছে অটোইমিউনো ডিসঅর্ডার, কখনো বাড়ে কখনো কমে, কমার দিকটা বেশি ইমিউনিটি, তাহলে হিউজ কোয়ান্টিটির ইমিউনিটি যখন লো হয়ে যায় শরীরে, তখনই তার শরীরে ক্যান্সার স্প্রেড করতে থাকে এবং মেটাস্টাস হয়ে যায়, নেক্রোটিক ডিজিজ। তাহলে এইটা একটা সাধারণ মানুষের মাথায় যদি ঢুকে যায় যে আমার তাহলে শরীরে ইমিউনিটিটা ঠিকঠাক রাখলে ভিটামিন, মিনারেল, প্রোটিন, কার্বোহাইড্রেট, যে 6টা খাবারের পুষ্টিগুণ, এগুলো যদি আমরা মিলেমিশেই সারা বছর ধরে খাবার খেতে থাকি, তাহলে কিন্তু প্রবলেম এতটা হয় না বা হবার চান্সেসও থাকে না। বাবা মার ক্যান্সার ইজ অলওয়েজ জেনেটিক্যাল,
এটা কিন্তু ডক্টররা বলে দিয়েছে। তাহলে বাবার হয়েছিল বা মার হয়েছিল বলেই যে সন্তানদের হবে এমন কোনো মানে নেই। তাদের সন্তানদের শরীরে যদি এনাফ ইমিউনিটি থাকে তাহলে কিন্তু সেখান থেকে আর কোনোভাবেই ছেলে মেয়েদের জেনেটিক্যালি পৌঁছাবে না। আবার নাতিপুতির হতে পারে, তাদের মধ্যে কেউ হয়তো লো ইমিউনিটির এসেছে, বোঝা গেছে? তাহলে আপনার বাচ্চা যখন বড় হচ্ছে তাকে অলওয়েজ দেখুন সে কি বারবার জ্বর সর্দি কাশিতে ভুগছে, তার শরীরে কি অ্যালার্জি হচ্ছে, হাঁচি হচ্ছে, এই কটা সিমটম দেখে বুঝে নেওয়া যাবে যে সেই মানুষটা, সেই বাচ্চাটা তার শরীরে ইমিউনিটি আছে কিনা। কারণ আপনাদের কাছে কিন্তু একটা কোশ্চেন তৈরি হচ্ছে, প্রশ্ন তৈরি হচ্ছে যে ডাক্তারবাবু বারবার বলছে ইমিউনিটি, এটা বুঝবো কিভাবে আমাদের শরীরে ইমিউনিটি আছে না নেই, কিভাবে বুঝবো? এইটা দেখতে হবে যে আপনি কি বারবার নাক দিয়ে কাঁচা জল ঝরে যাচ্ছে, মানে সবসময় একটা সর্দি বা সবসময় টানছেন এরকম, আপনার কি হাঁচি হয় প্রচুর, একবার শুরু হলে বহুবার 10-12 বার এরকম হাঁচি হচ্ছে, আপনি কি সারা বছর প্রচুর সর্দি কাশি নিয়ে ভুগছেন, আপনার কি একটা লেথার্জি ভাব, ওঠার ইচ্ছা নেই বিছানা থেকে, এই যে ব্যাপারগুলো থাকে, এটা যদি কোনো মানুষের মধ্যে দেখেন তাহলে আপনাকে তৎক্ষণাৎ জানতে হবে আপনি লো ইমিউনিটিতে ভুগছেন। আগে ওটাকে ঠিক করুন। আপনার অন্তত 10 থেকে 15 খানা অসুখ দেখবেন এমনি পালিয়ে গেছে। আমি আবার বারবার বলে দিচ্ছি যে গাছের ওপরে জল দিয়ে কোনো লাভ নেই, গাছের গোড়ায় জল দিন, তাহলে গাছটা সুস্থভাবে বড় হবে। গাছের উপরে জল দিলে পাতাগুলো একটু চকচক করবে ঠিক কথা, কিন্তু কদিন পর শুকিয়ে ঝরে শুকনো কাঠ হয়ে যাবে, ঠিক মানুষের মতো যেটা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্ট করতে গিয়ে। আমার এই ছোট মাথায় যতটুকু বুঝেছি, যতটুকু পড়াশোনা করে এসেছি, একদম গরু গাধার মতো বড় হয়ে আসিনি, খানিকটা তো পড়াশোনা করেছি, ঠিক না সবাই? তাহলে যারা এই আয়ুষে কাজ করছে তাদেরকে অনেক সময় ভাবা হয় আয়ুষ মানে ওই একটু বেটে, একটু ঘেঁটে আর একটু চেটে, গাছ ঘাস পাতা দিয়ে আবার মানুষের ট্রিটমেন্ট হয়। মশাই, আপনি সিনথেটিক প্রোডাক্ট নিয়ে পড়াশোনা করেছেন, আপনি ওখানেই থাকুন। আয়ুষ নিয়ে বলার দুঃসাহস আপনাকে কে দিয়েছে আমি জানি না, এটা নিয়ে পড়াশোনা করতে হয়, তবে কিন্তু এটার বিরুদ্ধে একটা উক্তি করা যায়। আপনি যখন একটা বইয়ের পাতাও জীবনে পড়েননি তাহলে আমি বলবো যে প্লিজ এই সম্বন্ধে কোনো কমেন্টস করবেন না। কোনোদিন যদি একটা চ্যানেলের মধ্যে ওই যেভাবে বসানো হয় ওই বিজেপি, সিপিএম, তৃণমূল, ওইভাবে যদি হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, অ্যালোপ্যাথি কোনোদিন বসিয়ে দেওয়া হয় তাহলে সেদিন কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়েই যাবে। ঠিক এই আঙুল তোলা ব্যাপারটা থাকবেই না, কারণ যে যার প্যাথি নিয়ে সে ব্যস্ত থাকা ভালো। আপনি ওটা নিয়ে পড়াশোনা করেছেন, আপনি দেখুন পেশেন্টটা কিভাবে সুস্থ হবে। কালি ছোঁড়াছুড়ি, কাদা ছোঁড়াছুড়ি করে পেশেন্ট সুস্থ হবে না কিন্তু, আর আপনিও মহাপুরুষ হয়ে যাবেন না। কেমন? তা আমি উলুবেড়িয়ার যে পেশেন্টটি ভর্তি ছিল নার্সিংহোমে, তো সেখানে সামহাউ ডক্টরস, নাম বলছি না আর, তিনি রিপোর্ট দেখে বলছেন যে এই যে আয়ুর্বেদ ওষুধগুলো খাওয়ানো হয়েছে না, এই ওষুধগুলো খাইয়ে ক্যান্সার হয়ে গেছে। তো তার বাড়ির গার্জেন আমাকে বলছে, স্যার এরম কি কোনো ওষুধ হয়? আমার এখনো জানা নেই। তাহলে ওনাকে বলবেন যে এরম কিছু ওষুধের নাম বলতে যেগুলো খেয়ে ক্যান্সার হয়ে যায়। ওষুধ খাইয়ে ক্যান্সার হয়ে গেছে বা হয়, এটা এখনো আমার মানে পড়াশোনার জীবনেও শুনিনি, আর এই প্রফেশনে এসেও শুনিনি। তো এরকম ইডিয়েটের মতো কথাবার্তা বলতে একটু বারণ করুন। কোনো একদিন সামনাসামনি তো হয়েই যেতে পারে, সেদিন কি হবে তাহলে, তাই না? তাই আপনি যেটা সম্বন্ধে জানেন না, প্লিজ ডোন্ট রিমার্ক। আয়ুর্বেদ আয়ুর্বেদের জায়গায় আছে। আপনি মা তারাকে ভালোবাসেন, ইটস ওকে, বাট কেউ অনুকূল বাবাকেও ভালোবাসে, সে তার জন্য ধ্যান, জপ, তপ সব কিছু করে। সুতরাং যে যার পছন্দ তার নিজের কাছে। আপনি আপনার পছন্দে পড়াশোনা করেছেন, বাট অন্য প্যাথি নিয়ে কথা বলতে যাবেন না, কারণ ওটা নিয়ে পড়াশোনা করতে হয়। তবে আমি অ্যালোপ্যাথি সম্বন্ধে বলতে গেলে আমাকেও অ্যালোপ্যাথি সম্বন্ধে নলেজ রাখতে হবে, পড়তে হবে, তবেই জানা যাবে। ঠিক, আপনাদের একটা মডার্ন মেডিসিন ম্যানেজ করার জন্য আপনারা আছেন, বাট এইটুকুই থাকুন। আপনি বড় বড় কথা বললে আপনার বিদ্যায় অতটা কোলাবে না যে একটা মানুষকে, ক্যান্সার পেশেন্টকে কিওর করে বাড়ি পাঠিয়ে দেওয়া নেই না। তাহলে কোনো প্যাথেরই নেই যখন, সেটা নিয়ে কোশ্চেনে এসে লাভ নেই। তাহলে এই ক্যান্সার, তাহলে ইন ওয়ান সেন্টেন্স ইটস এ অটোইমিউন ডিসঅর্ডার। ঠিক, আর এই ক্যান্সার রোগী যখনই কোনো ডাক্তার দেখবে, আপনি দেখবেন আমার অভিজ্ঞতায়, পুরনো কোনো ডাক্তার দেখেছে, তার সম্বন্ধে 4-5টা কথা একটু বলতে হবে। ইস, ওই সময় রুগীটাকে নিয়ে আসতে পারলেন না, উনি যে কি করলেন, কি আবার করলেন, আপনার কাছে আনলেও আপনি তাই করতেন, এখনো এনে আপনি কিছু
জোড়া তীর দিয়ে একবারে পাখি মেরে ফেলবেন না, আপনারও বিদ্যে অতটা কুলোয় না, আপনি ম্যানেজ করে দিন একটু। ঠিক, শুধু শুধু লেকচার দিচ্ছেন কেন? মানে কোনো ডাক্তার আগে একটু দেখে থাকলেই পরের ডাক্তারকে একটু লেকচারবাজি করতে হয়, মানে এরকম একটা ব্যাপার এসে গেছে। না, উনি ঠিক ট্রিটমেন্টটা করেননি, আমিই ঠিক করব। আচ্ছা, একটা ক্যান্সার পেশেন্টকে নিয়ে সেই ক্ষমতা আমাদের আছে? পৃথিবীর কোনো ডাক্তারের আছে? নেই না? তাহলে যে অবস্থায় পেশেন্টটা এসেছে, চেষ্টা করব আমরা সেই পেশেন্টটাকে কি করে একটু দাঁড় করিয়ে রাখা যায়, আর একটু বেশি দিন বাঁচিয়ে রাখা যায় কিভাবে। দিস ইজ ট্রু অ্যান্ড ফ্যাক্ট। কিওর হয়ে যাবে ওটা পরের কথা, ওই বিদ্যা কারোর কাছে নেই। হ্যাঁ, ভালো থাকতে থাকতে একটা পেশেন্ট দীর্ঘ বছর বেঁচে থাকতে পারে। তাহলে ক্যান্সার থেকে কিওর হয়ে গেছে এইটা কোনোদিন ঘোষণা করবেন না। ক্যান্সার কিওর হবার ডিজিজ নয়, এটা হু বলে দিচ্ছে। আপনি হু এর উপরে পড়াশোনা করে এসছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ডে সে ঘোষণা করে দিচ্ছে ক্যান্সার ইজ নট কিউরেবল ডিজিজ, ইটস এ ম্যানেজেবল ডিজিজ। উই ক্যান অনলি ম্যানেজ দিস ডিজিজ, উই ক্যান্ট কিওর। তাহলে এর পরে আর বড় বড় কথা চলে না। জাস্ট কোনো শিক্ষিত ডাক্তারের পক্ষে এটা বলা সম্ভব নয়, উচিত না। সো তাই এই পেশেন্টগুলিকে নিয়ে বেশ কিছু বিজনেস স্পট মানে হসপিটাল তৈরি হয়েছে দারুণভাবে, সেন্টিমেন্টাল জায়গা। ওই যে সামান্য একটু শ্বাসকষ্ট ঠিক করতে যদি 3 দিন আইসিইউতে ভর্তি রাখতে হয়, তাহলে একটা ক্যান্সার পেশেন্টকে বোধহয় 3 বছর ভর্তি রাখতে হবে। বিল কত হবে? তার ভিটে বাটি বন্ধক নয়, বিক্রি করে দিলেও বোধহয় মেটাতে পারবে না, তো তাই না? তাহলে যুক্তি দিয়ে, লজিক দিয়ে কথা বলতে হবে। উইদাউট লজিকে আমি বলে দিলাম যে না, আমরা পেশেন্টের ক্যান্সার হয়ে যাবে আর কদিন বাদেই, এই ওষুধ খেয়ে কি বোধহয় ক্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম ওষুধ আবিষ্কার হয়েছে, তাই না? তো এইগুলো নিজেদের মার্কেটিং বাড়ানোর জন্য আরেকটা প্যাথিকে ছোট করা উচিত নয়। আপনার দম থাকলে 2টো পেশেন্টকে সুস্থ করে দিন, আপনার দরজায় এমনি 10টা পেশেন্ট দাঁড়িয়ে থাকবে। সে দম তো নেই, তাহলে কেন, তাই না? তো এই ধরনের কাদা ছোঁড়াছুঁড়িটা উচিত না। পেশেন্টটাকে দেখুন সুস্থ হবে কি করে, সেটা নিয়ে ভাবুন। কাদা ছোঁড়াছুড়ি করে কোনো ডাক্তার মহাপুরুষ হয়ে যায় না। ওকে, সেকেন্ডলি যাই, আরেকটা জায়গা প্যাথি আছে যেখানে যে ক্যান্সার হলো, লোককে দেখেছি অ্যাস্ট্রোলজারদের কাছে আংটি পরতে, গুণী নোজার কাছে গিয়ে তাবিজ কবজ পরতে। ক্যান্সার হয়েছে তার, সে গুণী নোজার কাছে গিয়ে তাবিজ কবজ, কোথায় ঈশান কোণে গিয়ে এই লাল সুতো দিয়ে বাঁধা তাবিজটা পুঁতে দিয়ে এসো, ওখানে হাড় পোতো, এখানে সর্ষে ছড়াও, এই সমস্ত। এইগুলো প্লিজ এই আজকের ডেটে আর এইগুলো করতে যাবেন না। এইগুলো একটা জমানায় এর দাম ছিল, এর ভ্যালু ছিল, তখন এর সত্যতা যাচাইয়ের প্রমাণ ছিল। এখন এইসব ক্যান্সার পেশেন্টদের জন্য করতে যাওয়া মানে বোকামি করা, নিজের পজিশনটা নষ্ট করা। ঠিক, তাই যেটা ঠিক হবে আপনি সেটুকুই কনসালটেশন দিন। ক্যান্সার পেশেন্ট আপনার আংটি পাথর পরে ভালো হবে না, আর গুণী নজার কাছে গিয়ে সর্ষে পড়া দিয়ে আর কালো বিড়ালের হাড় পুঁতেও কিছু হবে না। ঠিক, কারণ এখন মানুষের হাতের মধ্যে কিন্তু সমস্ত বিষয়বস্তু এখন মুঠোর মধ্যে, মোবাইলে কোনটায় কতটা কি কাজ হয় সেটা কিন্তু মানুষ বেশ জানে এখন। তাই ক্যান্সার পেশেন্টকে নিয়ে টানাটানি না করলেই ঠিক আছে। হ্যাঁ, কার বাড়িতে অশান্তি হচ্ছে, কার বউ পালিয়ে আছে, কার বর পালিয়ে আছে, এগুলো নিয়ে যা খুশি করুন, এটা মেডিকেল সাবজেক্টের মধ্যে পড়ে না, এগুলো আপনাদের সাবজেক্টের মধ্যে পড়ে, এগুলো ঠিক আছে। বাট যেটা মেডিকেল সাবজেক্ট সেটাকে নিয়ে আর আমার মনে হয় এই সাদা সর্ষে, রাই সর্ষে, কালো সর্ষে না করলে ভালো হয়। আর গ্রামের মানুষ যারা শুনছেন এই অনুষ্ঠান তাদেরকেও বলি, আর আপনাও সাংঘাতিক যে আজকের এই মডার্ন দুনিয়ায় যেখানে ওষুধ দিয়ে লাখ লাখ টাকা ট্রিটমেন্ট করিয়ে একটা ক্যান্সার পেশেন্টকে বাঁচিয়ে রাখা যায় না, আপনারা এই জমানায় ওই কালো বিড়ালে হাড় খুঁজছেন, ঈশান কোণে তাবিজ পুঁতছেন, আর দুধ গঙ্গা জল মিশিয়ে গায়ে ছড়া দিচ্ছেন। এইসবে কেস পেশেন্টটা কি কেস নিয়ে ভালো হবে? এই কেসগুলো কি সেই জন্য? নিশ্চয় না। তাহলে সঠিকভাবে ভাবুন, আপনি ট্রিটমেন্ট করান, নিশ্চয়ই অ্যালোপ্যাথিতে যাবেন, ডায়াগনোসিস করান সব কিছু, কিন্তু সাইড বাই সাইড তার ক্যান্সারের পরিমাণটা যাতে বেড়ে না যায় সেটাও চেষ্টা করুন। সেটাকে যদি একটা জায়গায় থামিয়ে রাখা যায় তাহলেও, হ্যাঁ, এই পোকাকে মারা যায় না, কিন্তু প্রজনন ক্ষমতা নষ্ট করানো যায়, তাকে থামিয়ে রাখা যায় যদি, তাহলে ওই মানুষটা আরও 2-1 বছর বেশি বাঁচতে পারে, আরও 5 বছর বেশি বাঁচতে পারে। ঠিক, তাহলে এই চেষ্টাগুলো করার দরকার আছে। কারণ প্রচুর আর্গুমেন্ট শুনতে হয়, তো এগুলো সব আমার শোনার অভিজ্ঞতা থেকে বলছি, সব এগুলো বইতে থাকে না তো। ঠিক,
তাই এই যে এখানে আংটি পাথর দেখাচ্ছে, লোকে গ্রহ নক্ষত্র ঠিক করার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারে, ওটাও একটা সাবজেক্ট, ওটাও একটা টপিক, নিশ্চয়ই আপনি যেতে পারেন, সেখানে মেডিকেল সায়েন্স কোনো কাজ করবে না। কিন্তু একটা মানুষের ক্যান্সার হয়েছে, তাকে 10খানা আংটি পরিয়ে, কেন গোটা গায়ে বডিতে আংটি পরিয়ে দিল, তাবিজ পরিয়ে দিল, ক্যান্সার ভালো করতে পারবেন না। যেটা না তো না, সায়েন্স বলছে, আমি কেন? ঠিক, তাহলে বলছে যে হোয়াট ইজ ক্যান্সার ইন মেডিকেল সায়েন্স, এরকমভাবে কোনো মেনশন করে দেওয়া না। এই জায়গাগুলো আপনারা যদি একটু খেয়াল রাখেন, তাহলেই দেখবেন যে পেশেন্টটা আপনার সুস্থ হচ্ছে। আমি জানি আপনারা অনেক লাখ লাখ টাকা দিয়ে বড় বড় হসপিটাল থেকে ঘুরে ওই ডেড বডি নেবার আগে ফেরত দেওয়ার মতো অবস্থা, ফিরে এসে বাড়িতে কি বলে দেয় ডাক্তার, এই বাড়ির লোকজনদের, আত্মীয় স্বজনদের একটু দেখিয়ে দিন, কথা বলে নিক, শেষ দেখা, আর একটু ভালো মন্দ খাওয়ান যা চায়, বড় শেষ সময় এনেছেন। আরে সব ক্যান্সার পেশেন্টই শেষ সময়, এক টাকাও বললেন না, হাসি মুখে বিদায় দিলেন না যে যান আপনি এখন চাঙ্গা, 5 বছর আর কিছু ভাবতে হবে না। কই এইরকম একটা ডায়লগ তো কোনোদিন শুনিনি কোনো অনকোলজিস্টের মুখ থেকে। এইটাই তফাৎ আছে। ঠিক, ক্যান্সার পেশেন্টকে আমরা কেউই সারিয়ে তুলতে পারি না, কিন্তু ভালো তো রাখতে পারি। একটু ভালো থাকা, তার ওই মারাত্মক মরণাত্মক যন্ত্রণা থেকে, তার শরীরের অস্বস্তি থেকে, খেতে পাচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, এই জায়গা থেকে তো ভালো রাখতে পারি। আরে এইটুকুও তো করা যায়, কই সেটাও দেখি না। কি এত বড় বড় ট্রিটমেন্ট হয়, অবাক করা, কিছু বুঝি না। ঠিক, ফার্স্ট ক্যান্সার আমরা উপর থেকে নামি আস্তে আস্তে, ব্রেন ক্যান্সার। ব্রেন ক্যান্সার হওয়ার পর সে মানুষের সিমটম কি আসবে? সিমটম এটাই হবে যে মাথার যন্ত্রণা হতে থাকবে মাঝের মধ্যে, সব সময় না, এবং যখন হবে এত তীব্র যন্ত্রণা হবে যে আপনাকে একদম মাটিতে শুয়ে পড়তে হবে রাস্তাঘাটে থাকলে, এত যন্ত্রণা, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, এবং চোখের সামনে অন্ধকার হয়ে যাবে। আচ্ছা, ব্রেন ক্যান্সার যদি হয়, মাঝের মধ্যে নাক দিয়ে ব্লিডিং হতে পারে। ব্রেন ক্যান্সার হলে মাঝের মধ্যে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাবে। ব্রেন ক্যান্সার হলে মাঝে মাঝে মেমোরি লস হতে পারে। আমি একটা একটা করে ক্যান্সার দেখাই আর সিমটমগুলো বলে যাচ্ছি, এটা আপনাদের সুবিধা কি, এই ধরনের সিমটম যদি কারোর সঙ্গে মেলে, তাহলে আপনি একদম দেরি না করে কালকে সকালবেলায় অনকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন, আপনার কাছের যে বড় হাসপাতাল আছে। মোস্ট প্রবাবলি মেবি ক্যান্সার হলেও হতে পারে। আমি সিমটমগুলো বলতে যাচ্ছি। নেক্সট, ইটস এ মাউথ ক্যান্সার। বিভিন্ন ধরনের নেশা করে করে ম্যাগয়েডস হয়ে গিয়েছিল বাঁ দিকেরটায়, ডান দিকেও, ওই যে দাঁত বাঁধাতে গিয়ে। তাহলে অনেক সময় দাঁত তোলা পড়াতেও কিন্তু ক্যান্সার হয়ে যায়, গামস থেকে, মাড়ি থেকে। তাই ইচ্ছে মতো গিয়ে ওই সাঁড়াশি দিয়ে দাঁত তুলে চলে এলেন, তারপরে অবস্থা টাইট হয়ে গেল আপনার, মুখ ফুলে এতখানি, তারপর দেখলেন ওখান থেকে শুধু নোনতা নোনতা রস বেরোচ্ছে আর ঘা হয়ে যাচ্ছে ওই জায়গাটা, গল্প শেষ আপনার। আমি যে জন্য দাঁত তোলারও বিরুদ্ধে। দাঁত তুলতে হবে কেন? খালি কিছু হলেই দাঁত তুলে দাও, আর ওটাকে রেখে সলিউশন করুন। দাঁতে একটু ব্যথা করছে, তুলে দাও। হাতে ব্যথা করলে, হাঁটুতে ব্যথা করলে হাঁটু খুলে দাও। মানে অদ্ভুত ধরনের এই একটা প্যাথি আছে আর একটা। তো এই মাউথ ক্যান্সার শুরু হবে কিভাবে? ইনসাইড অফ দ্য ওয়াল, মাউথের ছোট্ট ফুসকুড়ি অথবা জিভের মধ্যে ফুসকুড়ি মতো হবে, এবং সেটা গেলে যাবে, নোনতা নোনতা রস বেরোতে থাকবে। তারপর আস্তে আস্তে এটা ঘায়ের আকার ধারণ করবে। তারপর খাবার খাচ্ছেন, জল খাচ্ছেন, একটা ডাক্তার দেখিয়ে এলেন, সে আবার 2টো ট্যাবলেট লিখে দিল, কিছু হলো না, তাতে দেখবেন ঘাট আস্তে আস্তে বড় হচ্ছে। এই ধরনের সিমটম যদি হয় জিভের মধ্যে বা মুখের ওয়ালের ভেতরে বা মাড়িতে কোথাও ঘা মতো হয়ে গেছে, এবং সেখানটা একটু ঝাল পড়লেই তীব্র জ্বালা করে উঠছে, আপনি ঝাল খেতে পারছেন না, এবং একটা নোনতা রস মেতো বেরোবার মতো একটা জিভে স্বাদ পাচ্ছেন, ওটা ক্যান্সার হয়ে গেছে। অনকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন, নাহলে আপনার বেরোবার কোনো চান্স নেই। একে যত দেরি করবেন জিভ কেটে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু বাদ দেওয়ার পরে কি হবে, আবার ওটা গলায় নামবে। তারপর ডাক্তার যদি পারে তো আপনার গলা কাটবে। কেন? ওরা তো অপারেশন ছাড়া কিছু করে না।
জিভে ক্যান্সার হলে তাকে তো কাটার জন্য ছটপট করে, আচ্ছা ওটা যদি গলায় নেমে চলে আসে তখন কি করবেন? গলাটা কেটে বাদ দেবেন? না, যুক্তি দিতে হবে তো, জিভটা কেটে দেবার পর গলায় আসবেই, তারপর কি কেটে বাদ দেব? বোঝাতে হবে কিন্তু লজিক দিয়ে। শুধু কেটে ফেলুন, জিভটা কেটে ফেলুন, আপনি বেঁচে যাবেন, ক্যান্সার পোকাটা এত সোজা নয়। পাড়ার লালুগুলো যে রাতে পাহারা দেয় কুকুরগুলো তারা নয় যে যা যা করলে একটু তাড়া দিলাম, ইনলে পোড়া, ওরা চলে গেল, না হবে না। এটা ক্যান্সারের পোকা, ওরা এখানে থাকতে এসেছে। জিভটা কেটে বাদ দিলাম, ও আবার আস্তে আস্তে নিচের দিকে নামবে। এবার কোথায় কেটে বাদ দেব? তাহলে বিজনেসটা বন্ধ করে যদি পেশেন্টের কথা একটু ভেবে ডাক্তার ট্রিটমেন্ট করে, তাহলে কিন্তু পেশেন্টটা বাঁচে। কিন্তু পেশেন্টের কথা ভেবে তো ট্রিটমেন্ট হচ্ছে না, বিজনেসের কথা ভেবে হচ্ছে। কত টাকা খিঁচবো এনার থেকে, কত টাকা তুলবো, কেটে অপারেশন করে ঘেঁটে করে কত বেশি টাকা তুলে নেওয়া যায়। ঠিক। আমি হসপিটালের নাম বলছি না, একটি ঘটনা সত্য, কিছুদিন আগেই আমি পড়লাম জাস্ট। একটি এই 32-34 বছরের ছেলে, তার লিগামেন্টে চোট লাগে। লিগামেন্টে চোট লাগবে, কলকাতার এক নামী হসপিটাল, আমি নাম আর বলছি না, সেখানে 1,25,000 অপারেশন করার প্যাকেজ দেওয়া হয়েছিল। 1,25,000 প্যাকেজে সে রাজি হয়ে যায়, ভর্তি হয়ে যায়। তার বাড়ির লোকেরা গিয়ে টাকা জমা দিয়ে দেয়। সকাল 11টায় অপারেশন হবে বলে ডাক্তার আসেনি করে বিকেল 3:30টার সময় তাকে নিয়ে যাওয়া হয় ওটিতে। ওটিতে 1 ঘন্টার অপারেশন বলে সেটা 4 ঘন্টা সময় নিয়েছে। তারপর পেশেন্টকে এনে আবার ওয়ার্ডে দিয়ে দেওয়া হয়েছে। পেশেন্টের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এসে এবার ঘোষণা করা হলো যে আপনাদের বিল 4.5 লাখ টাকা হয়েছে। কি করলি রে বাবা? পাটা খুলে কি নতুন পা লাগিয়ে দিয়েছিলে? লিগামেন্ট তো ছিঁড়ে যায়নি, একটু চোট লেগেছিল, তবু সেটাকে বলেছে চোট লাগলে অপারেশন করতে হয় না, মেডিসিনেই হয়ে যায়। আমি করি, আমি অপারেট হতে দিই না। দুম করে একটা লিগামেন্ট অপারেট অত সোজা কথা নয়, সারা জীবনের জন্য হ্যান্ডিক্যাপ্ট হয়ে যেতে পারে একটা মানুষ। তো সেই চোট লাগা লিগামেন্ট 1,25,000 লিখিতভাবে চুক্তি হয়ে যাওয়ার পর সেটা 4.5 লাখ হয় কি করে? এবং সেই ডাক্তারের নামও ঘোষণা করছি না, কোনদিন সুযোগ হলে জানিয়ে দেবো। তো দিস ইজ দ্য বিজনেস ট্যাকটিক্স। এবং বলছে রুগীকে ছাড়া হবে না যতক্ষণ না এটা পে করা হবে। তারা বাধ্য হয় ধার দেনা করে এনে টাকা জমা দিয়ে আগে ওখান থেকে কি করে বের করে পালাই বাড়িতে। তাহলে একটা মানুষ তো সুস্থ হতে যায় হসপিটালে, তাহলে তাদের নিয়ে ঠিক এই ধরনের ব্যবসা 1,25,000 থেকে 4.5 লাখ। কান্ট ইমাজিন দ্যাট ইনসিডেন্ট। এর থেকে তো বোধহয় পাটা কেটে বাদ দিয়ে দিলে বোধহয় অত টাকা লাগতো না। ঠিক, কলকাতারই নামী হসপিটাল। তারা সব বড় বড় বিলেতের ডিগ্রি তাদের নাকি, এই তাদের রেজাল্ট, এই তাদের পরিচয়। দরকার নেই এমন বিলেতের ডিগ্রি। ও যা দিয়েছে উপরওয়ালা, গভর্নমেন্ট যা দিয়েছে, ভারত সরকার আর পশ্চিমবাংলা সরকার দুটো মিলিয়ে, কারণ আমার তো পড়াশোনা কলকাতায় নয়, আমার ব্যাঙ্গালোরে, তো সুতরাং বাইরের সার্টিফিকেট বুঝতেই পাচ্ছেন, তো যথেষ্ট। তবু ওই অপারেটে যাব না কোনো দিন। ইচ্ছা করলে আমরাও সার্জারিতে যেতে পারতাম। সেটা সব প্যাথিতেই এই ফেসিলিটিস আছে, সব প্যাথিতেই। সার্জারি মানেই যে শুধু এমবিবিএস ডাক্তারাই করবেন না, ওটা যে কোনো প্যাথি থেকেই যেতে পারে। ওটা আবার আলাদা একটা প্যাথি, সার্জিক্যাল ডিপার্টমেন্ট। সার্জারি মানেই যে অ্যালোপ্যাথি ডিপার্টমেন্ট না, কখনোই না। ওটা হোমিওপ্যাথি থেকেও সার্জিক্যাল ডাক্তার হতে পারত, ইউনানিতে পড়াশোনা করে, আয়ুর্বেদ পড়াশোনা করেও সার্জারিতে যাওয়া যায়। ঠিক, যাই হোক, তাহলে মুখে ছোট ফুসকুড়ি জাতীয় বা ঘা জাতীয় বা ব্রাশ করতে গিয়ে ছিলে গেছে একটু, ওটাকে ইমিডিয়েট সারিয়ে ফেলো। কারণ মুখের ভেতরটা ভেজা জায়গা, এই জায়গায় ঘা হয়ে থাকলে শুকোতে চায় না। এবার ওই ঘা অবস্থায় থাকতে থাকতে যদি ইনফেকশন একবার লেগে যায়, তাহলে আপনার কপালে সারা জীবনের জন্য দুঃখ, ওটা ক্যান্সার হয়ে যাবে। ঠিক, এবার আসি আমরা কি, থাইরয়েড গ্ল্যান্ড।
থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে দেখতে পাচ্ছেন পিকচারে, ক্লিয়ার। তার পাশে একটি টিউমার হয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে ক্যান্সার। এবং পুরুষ মানুষদের থাইরয়েড থাকলে তাদের ক্যান্সার হবার চান্সেস 90%। কেমন? প্রথম কথা, যদি পুরুষ মানুষদের থাইরয়েড থাকতে থাকতে ক্যান্সার ধরে নেয়, ফার্স্ট গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে, তার সুন্দর কণ্ঠ থেকে একদম হর্স ভয়েস হয়ে যাবে, ঘোড়ার মতো একদম একটা কোনো ব্যাং ডাকলে যেরকম আওয়াজ হয় ওই রকম গলার অবস্থা হয়ে যাবে। প্রথম সিমটম। দ্বিতীয়, খাবার খেলে এখান দিয়ে যখন পাস হবে খাবারটা, এখানটা আংশিক যন্ত্রণা শুরু হবে। তারপর দেখবেন যে না, গরম চা খেলে ভালো লাগছে, যখন গরম দেওয়া হচ্ছে না ততক্ষণ একটা যন্ত্রণা অনুভব হচ্ছে। এই যন্ত্রণা শুরু হলো, ব্যাস, তারপর তো ট্রিটমেন্ট, ফার্স্ট ইউএসজি, তারপর সিটি স্ক্যান, তারপর এই বায়োপসি করাবে না, তার আগে এফএনএসি নেবে, তারপর বায়োপসি। এগুলো একদম ছকে বাঁধা, এই টেস্টগুলো করাবেই আপনাকে। আগে সিটি স্ক্যানটা করুন। হুট করে অপারেশন নয়, অপারেশন করে পুরোটা করা যায় না। ওই খানিকটা রেখে দেওয়া মানে ওখান থেকে আবার চারা গজাবে। তাহলে কিসের জন্য অপারেশনটা করলাম? নির্মূল করার জন্য। যে আপনি যে এত লাখ টাকা দেবেন, তো এই হচ্ছে অপারেশন। থাইরয়েড ক্যান্সার, তো এটা যে পুরুষ মানুষদের, দেখুন মহিলাদের থাইরয়েড থাকলে অত ভয়ের ব্যাপার নেই, কিন্তু পুরুষদের থাইরয়েড হওয়া মানেই মহাবিপদ। বিওয়্যার। থাকলে সারিয়ে ফেলুন, পুষে রাখবেন কেন? নেক্সট, ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট কি করে চেক করতে হয় আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি আয়নার সামনে দাঁড়িয়ে, যে ব্রেস্টের ভিতর কোনো টিউমার্স আছে কিনা। সেই টিউমার্সগুলো বুঝবেন কি করে নিজে নিজে, কি করে চেক করতে হয় সেটা কিন্তু দেখিয়েছি। সেইখান থেকে যদি আপনি ইনিশিয়েটিভ না নেন যে আপনার ব্রেস্টের মধ্যে টিউমার হয়েছে, আপনি কোনো ডাক্তারের কাছে যাচ্ছেন না। কারণ টিউমার দু ধরনের হয়, বেনাইন আর ম্যালিগন্যান্ট। এখন ম্যালিগন্যান্ট হলে সেটাও বোঝা যায়, একটা তীব্র যন্ত্রণা হতে থাকবে এবং পিন ফোটাবার মতো একটা যন্ত্রণা হবে, মনে হচ্ছে যেন কেউ ব্রেস্টের ভিতর একটা পেরেক ঢুকিয়ে দিচ্ছে। তাহলে তার তীব্র যন্ত্রণাটা কেমন রিয়েলাইজ করুন। ঠিক এইরকম একটা যন্ত্রণা হতে থাকবে, কুঁকড়ে যাবেন পুরো যন্ত্রণায়। তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা ভালো কিছু নয়, এটা খারাপ কিছু এসে গেছে, ক্যান্সারযুক্ত। ইমিডিয়েট অনকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। আর যদি দেখেন যে হ্যাঁ চাপ দিলে ব্যথা হচ্ছে, না হলে না, তাহলে ওটা ম্যালিগন্যান্ট নয়, বেনাইন টিউমার। এবং টিউমারটা নড়াচড়া করলে এক জায়গা থেকে আরেক জায়গায় সরছে, তাহলে ওটা নর্মাল টিউমার, ক্যান্সারের নয়। আর যদি দেখেন টিউমারটা একদম ফিক্স, শক্ত হয়ে আছে পাথরের মতো, ক্যান্সারযুক্ত টিউমার। এবং ক্যান্সারযুক্ত টিউমার হলে আরও সিমটম কি হবে? ঠিক টিউমার যেখানটা ধরা পড়েছে ওই জায়গায় ব্রেস্টের উপরে রেডিশ হয়ে যাবে, 1 নম্বর। দ্বিতীয়, মুখে যেমন গালে ব্রণ হয় সেরকম ওই ব্রেস্টের ওই জায়গাটা ব্রণর মতো হবে। আরও কি, যাদের টোল পড়ে দেখেছেন, টোল, সেই রকম ডিম্পল হয়ে যাবে, ছোট 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 ডিম্পলস, এবং রেডিশ কালার হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে সিমটমগুলো তো জানিয়ে দিচ্ছি, নিজেরা বাড়িতে চেক করে নিতে পারবেন। ভয় পাবার তো কিছু নেই, শুরু থেকে একদম ট্রিটমেন্ট করান, দেখবেন সেরে গেছেন, একদম কিওর। ক্যান্সার একমাত্র উপায়, একদম বিগিনিং স্টেজে এলে 100% কিওর হয়ে যায়, কারণ ওটা আপনার শুরুর মুহূর্ত। তাহলে কি একদম শিকড় থেকে ফেলে দেওয়া যায়। ইমিউনিটি, নাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে না। অনেকক্ষণ থেকেই ভাবছেন ইমিউনিটি, ইমিউনিটি, তো ইমিউনিটিটা কি? খায় না মাকে। ইমিউনিটি রোগ প্রতিরোধ করার ক্ষমতা। ক্লিয়ার? দুটো বাচ্চা রোজ স্কুলে যেত। একদিন প্রচুর বৃষ্টি হলো, স্কুল থেকে ফেরার পথে দুটো বাচ্চাই ভিজেছে, একদম পুরো সেই গরু ভেজা ভিজেছে। ওই ভেজা কাপড়ে বাচ্চারা ভিজতে ভালো লাগে, জামা কাপড় খোলে না, ওই ভেজা অবস্থাতেই একদম বাড়ি অবধি এসেছে আনন্দ করতে করতে দুজনেই। আবার রাস্তায় জল জমেছে, সেটা ঘাঁটতে ঘাঁটতে এসেছে ভেজা জুতোয়, ভেজা মোজা, ভেজা প্যান্ট,
তখন গোটা বডিটার মধ্যে একদম ওয়াটার অ্যাবজর্বড হয়েছে। এইবার মজার ব্যাপার দেখুন, দুটো বাচ্চার মধ্যে পরের দিনে একটার সকাল থেকে তুমুল জ্বর, না 102, গা পুড়ে যাচ্ছে পুরো। মা মারাত্মক চিন্তিত, ডাক্তার এনে একাকার কাণ্ড, ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে তবে একটু জ্বর কমিয়ে ডাক্তার বলে গেছে এখন 5 দিন স্কুল যাবে না। তার তো আরও আনন্দ, ছুটি পেয়ে গেল। গল্প এখানে শেষ না। এইবারে আরেকটা যে তার বন্ধু ছিল, যারা দুজনে একসঙ্গে ভিজেছিল, আরেকজন যে বন্ধু পার্টনার, সে আবার পরের দিন সকালে একদম নর্মালি স্কুলে গেছে। আগামী 5 দিন অব্দি সে আবার বিকালে দেখতে এসছে, কিরে পচা কেমন আছিস? বলছে এই দেখ না জ্বর হয়েছে, কালকে তোর সাথে বৃষ্টিতে ভিজলাম। এই তোর জ্বর হয় নাই? পচা আবার জিজ্ঞেস করে, জিগায় তারে, বলছে না আমার জ্বর ফর কিচ্ছু হয়নি, সর্দিও হয়নি, হাঁচিও হয়নি। তো বলিস কি রে? হ্যাঁ। তাহলে দুটো বাচ্চা একই বৃষ্টিতে ভিজলো, একই সাথে ভিজলো, একই সময় ধরে ভিজলো, তারা বাড়িতে ফিরলো, সবাই বকাঝকা করলো, সব ঠিক আছে, মাথা মুছে গা মুছে নতুন জামা কাপড় পরে আবার পড়তে বসেছে, খেয়েছে, ঘুমিয়েছে। একজন সকালবেলা উঠে স্কুলে গেছে, একজন স্কুলে উঠে যেতে পারলো না, জ্বর হয়ে গেল। এই যে স্কুলে যেতে পারলো না তার ইমিউনিটি লো, যে স্কুলে গেল তার ইমিউনিটি হাই, ওই যে বাচ্চাটার কোনোদিন ক্যান্সার হবে না। ক্লিয়ার? am I ক্লিয়ার? আমি কি আপনাদের বোঝাতে পারছি? এর থেকে সহজভাবে আর কোথাও বোঝানো যায় না। আমার অত জ্ঞান নেই, ওই যে বললাম আমার যতটুকু জ্ঞান ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। যে ট্রিটমেন্টটা পারি সেটা করি, যেটা পারি না করি না। ঠিক? কারণ এটা মেডিকেল সায়েন্স। আর এত খোলামেলাভাবে আমার মনে হয় না টিভির পর্দায় কোনো ডাক্তার এসে এত পরিষ্কারভাবে আপনাদের সঙ্গে কথা বলে। ঠিক? আমার কথা বলতে আপনাদের সাথে ভালো লাগে, তাই বলি। আমার যতটা ক্ষমতা আছে আপনাদের এখান থেকে বসেই হোম রেমেডি, কারণ আয়ুর্বেদিক বলে একটা হোম রেমেডি আমাদের আলাদা টপিক আছে, সাবজেক্ট আছে। এই বিভিন্ন হোম রেমেডির মাধ্যমে আপনাদের অনেকের সেবা করে আসছি, করি, আগামী দিনেও করব। ঠিক? প্রচুর হোম রেমেডি জানা আছে, ওটা নিয়ে আমাদের পড়াশোনা, তো তাই সবসময় ঠোঁটে থাকে হোম রেমেডিস, যে কোনো ডিজিজ বলুন। ঠিক? কিন্তু এই টিভির পর্দায় প্রচুর ডাক্তার আসে, আমি কাউকে ছোট করছি না, সবাই তারা ডিগ্রিতে হোক বুদ্ধিতে হোক আমার থেকে বড় তারা, কিন্তু আমাদের শোয়ের প্রেজেন্টেশনগুলো দেখলে, কারণ আপনাদেরও তো বাদ বিচার বুদ্ধি হয়েছে, এখানে কিন্তু ডিফারেন্ট। আমি আমার মতো, উনি হয়তো অন্য কোনো থিওরিতে চলছেন ওনাদের শো, আমাদের শোয়ের থিওরি অ্যান্ড ক্যাটাগরি কমপ্লিটলি ডিফারেন্স। কেন? কারণ এখানে যদি আমি একটা মানুষকে বোঝাতে না পারি যে আপনার ক্যান্সার হয়েছে, আপনি বুঝবেন কিভাবে? কারণ একটা ক্যান্সার একটা সাধারণ মানুষ বুঝতে বুঝতে মিনিমাম তার সময় লেগে যায় 6 মাস কি 1 বছর। 1 বছর পরে গিয়ে তারপর ডাক্তারবাবুকে বলছে এই তো পরশুদিন ধরা পড়লো, জানতে পারলাম। মানে পরশুদিন তো আর হয়নি, এটা তো বোঝো আপনারা। ক্যান্সার কি আর একদিনে হয়? মিনিমাম 1 বছর আগে হয়েছে, তবে আপনি আজকে বুঝতে পারলেন। তাহলে 1 বছর আগে যদি আমরা জানতে পারতাম, কেন জানতে পারি না ক্যান্সার হলে? বিকজ উই ডোন্ট নো দ্য সিমটমস অফ ক্যান্সার, উই হ্যাভ নো এনি নলেজ অ্যাবাউট ক্যান্সার। রাইট? তাহলে এই যে অনুষ্ঠানগুলো হয়, যদি একটু মন দিয়ে শোনেন মাঝে মধ্যে, আমি কিন্তু সিমটমগুলো, আমরা যদি ক্যান্সার হয়েই যায় কি কি ফিল করবেন, যতটুকু মরফোলজিক্যালি আমরা শিখে এসেছি একটা সাবজেক্টের মধ্যে, কমপ্লিটলি উইথ সিগনিফিক্যান্ট ডিসকাশনস। প্রফেসররা আমাদের ঠিক এইভাবেই একটা একটা করে ক্যান্সার লিখতো এবং তার মরফোলজিক্যালি সিমটম, মানে বাহ্যিক সিমটম দেখে, চাক্ষুষ লক্ষণা যাকে বলা, লক্ষণ, সিমটমের বাংলা লক্ষণ, সংস্কৃত লক্ষণা। তাহলে এই সামনাসামনি দেখে একটা পেশেন্টকে কিভাবে বুঝবেন, এই বিদ্যাটা শিখতে শিখতে কত মানুষের জীবন শেষ হয়ে গেছে, আমরা এখনো শিখে চলেছি। আমার কাছে অত রিপোর্ট লাগে না, আপনারা যারা আসেন তারা নিশ্চয়ই দেখেছেন রিপোর্ট। হ্যাঁ, যেগুলো ক্রনিক হয়ে গেছে সেগুলোর দরকার, এগুলো কি করা আছে তাহলে দিন, যদি না থাকে তাহলে এই একটা রিপোর্ট আমায় একটু করে দেবেন, ব্যাস। যাওয়ার সাথে সাথে ওই 20,000 টাকা রিপোর্ট, ব্যাস, তখন আপনাদের প্রচুর পয়সা বেরোয় না, তখন আর কবি কাঁদে না। কবি কেঁদে ফেলে কোথায়? এখানে একটা টেস্ট দেবো, আবার ব্লাড টেস্ট করতে হবে ডাক্তারবাবু। ওখানে যে 2 লাখ টাকার টেস্ট করা আছে, তখন কোথাও ব্যথা নেই, এখানে এখন কি যন্ত্রণা হচ্ছে? এটা তো করেনি ওনারা। আর যেটা আপনার ডিজিজ
সেই রিপোর্টটাই নেই এখানে। এখানে সব আজে বাজে দুনিয়ার রিপোর্ট, আপনার গোটা ফ্যামিলির রিপোর্ট দিয়ে দিয়েছে তো একবারে। এইখানে একটা অদ্ভুত লাগে আমার। তাহলে এই রিপোর্টগুলো করা হয় কখন? কনফার্ম হবার জন্য। হ্যাঁ, ইয়েস, ওই প্রবলেমটাই আছে। তাহলে ট্রিটমেন্টটা শিওর শট হয়। ঠিক, নেক্সট যাই আমরা এবার। স্টমাক ক্যান্সার। স্টমাক ক্যান্সার হলে প্রথম হচ্ছে সিমটম আপনার চিনচিন করে অ্যাবডোমিনাল পেন হওয়া শুরু হবে ধীরে ধীরে, এবং একটা সময় দেখবেন আপনি খাবার খেতে পাচ্ছেন না, খেলেই আপনার কষ্ট হচ্ছে একটা। আর জ্বালা, বার্নিং সেন্সেশন ইন স্টমাক, মনে হচ্ছে পেটে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, মানে কেটে গেলে লঙ্কা বাটা ছড়িয়ে দিলে যেরকম হয় ঠিক সেই রকম। তাহলে এই ধরনের সিমটম হলে তারপরেও বাঙালি কি করে? চুপ করবে, ও থাক একটা, এখন বাজারে পানের দোকানে ড্রটিন পাওয়া যাচ্ছে, যাবো আর খাবো, ব্যাস। আচ্ছা ঠিক, ড্রটিন খেয়ে আপনার 1 ঘন্টা বন্ধ থাকলো, আপনি ভাবলেন ঠিক আছে তাহলে দিনে 4টে করে খাবো। কতদিন খাবেন? আপনার পেটে যে গাঁঠিয়া হয়ে গেছে, ওখানে টিউমার্স, ক্যান্সারের টিউমার, আপনি ড্রটিন দিয়ে যন্ত্রণা বন্ধ করাচ্ছেন 1 ঘন্টার জন্য, ক্যান্সারটা সারবে কোথা থেকে? এবার এই ডাক্তার, ওই ডাক্তার, হাতুড়ি ডাক্তার, এই ডাক্তার করতে করতে মোটামুটি 1 বছর পার, তখন ক্যান্সার 4 স্টেজ। কারণ প্রথম যখন যন্ত্রণাটা আপনি ফিল করলেন, তখন আপনার ডাইরেক্ট যাওয়া উচিত ছিল অনকোলজিস্টের কাছে। আপনি যদি ইতিহাস পড়া না পারেন, আপনি কোন টিচারের কাছে যাবেন? ভূগোলের টিচারের কাছে না ম্যাথসের টিচারের কাছে? কার কাছে যাবেন? নিশ্চয়ই হিস্ট্রি টিচারের কাছে যাবেন। আপনি ম্যাথসে কাঁচা, তাহলে কার কাছে টিউশন নেবেন? ইংলিশের টিচারের কাছে, সে ভালো ইংরেজি বলতে পারে বলে। আপনাকে ম্যাথসের টিচারের কাছেই যেতে হবে। তাই আপনার যখন ক্যান্সারের মনে হচ্ছে যে হ্যাঁ একটা ক্রনিক কিছু হচ্ছে, তাহলে আপনার অনকোলজিস্টের কাছে যাওয়া উচিত ছিল। আপনি গেলেন হার্টের ডাক্তারের কাছে, আপনি গেলেন পাড়ার ডাক্তারের কাছে, এই করে বাঙালি ক্যান্সারে মারা যায়। আর শেষ সময় এসে তার পাড়ার দাদারা, ফ্যামিলির দাদারা, তখন কত আত্মীয় রে বাবা, কেন লাখ লাখ টাকা হাত দিয়ে খরচা হচ্ছে, তো ওনো তো উবরি পাওনা আছে, সব দাদারা এসে জুটেছে যারা। ঠিক, সে এত জনদরদি লোক তারা, বাবা ডাক্তারবাবু উনি আমার কেউ হয় না, কিন্তু তবু আমার আজকে ডিউটি কামাই করে তবু আজকে নিয়ে এলাম, স্যার এই কেসটা দেখতে হবে, একটু তাড়াতাড়ি যাতে সেরে যায়। না হ্যাঁ, আমি তো বাবা মহারাজ ভগবান, আমি তাড়াতাড়ি একটু ওষুধ লিখে দেবো, তাড়াতাড়ি ওষুধ সেরে রুগী সেরে যাবে। এটা হয় না, ক্যান্সারের কাছে আর দাদাগিরি চলবে না। ওটা যখন ধরা পড়ছে তখনই আসুন। আপনার 4 স্টেজ হয়ে গেলে পাড়ার নেতাকে ধরে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে গেলেও হবে না, তো ওই নেতারেও মুরুদে নেই আপনাকে বাঁচিয়ে রেখে দিতে পারে, আপনি চলে যাবেনই। আপনার টিকিট কাটা হয়ে গেছে তো 1 বছর পর। তাহলে 1 বছর ধরে যে সময়টা নষ্ট করলেন, এটাই আপনার প্রথম ভুল ছিল। আপনি নিজের টিকিটটা কেটে নিলেন। সেই শুরুর মুহূর্তে যদি চলে যেতেন, আজকে টিকিটটা ক্যান্সেল হয়ে যেত। বুঝতে পারছি? ঠিক এমনি ভাবেই বাঙালি ক্যান্সারে মরছে। সঠিক জায়গায় যাওয়া, সঠিক ডায়াগনোসিস, তাহলেই হবে। ঠিক, নেক্সট যাই। লিভার সিরোসিস, ইটস নট ক্যান্সার। অনেকে ক্যান্সার ভেবে ভুল করে ফেলে। সিরোসিস আর ক্যান্সার বোথ আর ফার ডিফারেন্স। Cirrhosis is a liver, infected liver, complete infected liver, complete damage. Liver আর ফাংশন করে না, দ্যাটস কল লিভার সিরোসিস। দেখিয়েছি আমি লিভার সিরোসিস, তো এর আগেও দেখিয়েছি, আপনারা জানেন। লিভার ক্যান্সার, অনেক ডাক্তার আছে ইডিয়েট মার্কা ডক্টর, একেবারে বলে লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করে নিন না। কোথায় করবো দাদা? ওই আনোয়ার ভাই
যে খাসির মাংসের দোকান আছে ওখানে গিয়ে লিভারটা চেঞ্জ করে নেব? না না, হয় কোথায় লিভার ট্রান্সপ্ল্যান্টটা? কোথায় হচ্ছে? আর যদিও হয় সেখানে সাকসেসের রেজাল্ট কটা? ভারতবর্ষের বুকে লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়ে সাকসেস দেখান একখানা, অনলি ওয়ান। তাহলে বোকার মতো আপনারা বলে দেন কেন লিভার ট্রান্সপ্ল্যান্ট? না না, এই জায়গাগুলোই তো জালিয়াতি চলতো, ওইখানেই মাথাটা গরম হয়ে যায়। যখন হয় না যেটা একদম বিজ্ঞের মতো বলে দেন, মনে হচ্ছে যেন আইজাক নিউটন নেমে এসছে, লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিন। আচ্ছা, কোথায় পাওয়া যায় লিভার? কে দেবে? আমি নয় বদলে নেবো, একটা দুটো লোভ আছে, একটা বদলে নেবো। একটা লিভারে তো আর বেঁচে থাকা যায় না যে কেটে বাদ দিয়ে দিলাম, ওখানে একটা জুড়তে হবে তো। কে দেবে? একজন বয়স্ক, একজন বাচ্চা, দুজনের টেস্ট করা হয়েছিল, ট্রান্সপ্লান্ট হয়েছিল, দুজনেই মারা গেছে। বুঝে গেছে? তাহলে এই ধরনের আজগুবি গল্প দিয়ে চিকিৎসা হয় না। মাটিতে দাঁড়িয়ে কথা বলুন, আলিফ লাইলার মতো আকাশে উড়ে গেলে হবে না তো। আমার কাছে তো আর আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই, ঘষে দিলাম যাও একটা লিভার নিয়ে এসো, আমার লিভারটা ট্রান্সপ্লান্ট করতে বলেছে আর এটা লাগাবো। আমার কাছে তো ডাক্তারদের কাছে তো জিন পোষা নেই রে বাবা। তাহলে এই বোকা বোকা কথাগুলো কেন? এইগুলো হচ্ছে মাথা গরম করার সাবজেক্ট একদম। প্রচুর পেশেন্ট এসে বলেছে, একজন নয় স্যার, আমি ওখানে গিয়েছিলাম, আমাকে লিভারটা ট্রান্সপ্লান্ট করতে বলেছে। লিভারটা ট্রান্সপ্লান্ট করিয়ে নিয়ে এসো। এখন আসতে হবে না, তোমার জন্য আমার কাছে ওষুধ নেই, ট্রান্সপ্লান্ট হয়ে গেলে আমায় খবর দেবে, অর্ধেক খরচা আমি দেবো। কে করাবে? কোথায় হবে? স্যার কোথায় হবে কেন? যে ডাক্তার বলেছে তার বাড়িতে হয়। হসপিটালে তো হয় না আমি জানি, তার বাড়িতে হয় বোধহয় পার্সোনালি, যান। তো সুতরাং এই ট্রিটমেন্ট করতে এসে আলিফ লাইলার গল্পটা ঠিক ভাল লাগে না। একদম বাস্তব কথাগুলো বলুন, যেটা হয়, যেটা সম্ভব সেটা বলবেন, ঠিক? তাহলে কোলন ক্যান্সার, পাইলস বারবার অপারেশন করতে করতে, ফিস্চুলা বারবার অপারেশন করতে করতে আস্তে আস্তে কোলন ক্যান্সার হয়ে যাওয়ার চান্সেস 99%। এবার আপনারা বুঝুন, দিস ইজ কোলন ক্যান্সার, ঠিক? তাহলে আশা করি আজকে মাথা থেকে শুরু করেছিলাম, একদম কোলনে গিয়ে শেষ করেছি। আরও আছে, ক্যান্সার তো একদিনে শেষ হবার নয়, অনেক ডিসকাশনও থাকে তো, কারণ এই সিমটমগুলো তো বলতে হবে। আবার নেক্সট ডেট, আগামীকাল আবার বিকেল 4টে আসবো। সিমটমগুলো, অসুখ হলে তার সিমটম কি, তাহলে দেখবেন আপনাকে ডাক্তারের কাছে অনেক সময় যেতে হয় না। ও এইটা হয়েছে, সামলে নিতে পারা যায়। কি কি খাবার খেয়ে হতে পারে ডিটেল দেবো একদম, এক একটা মারাত্মক ডিজিজ, যেগুলো ক্রিটিক্যাল ডিজিজ, ঠিক আছে? তো দেখতে তো সময়সীমা শেষ, কালকে বিকেল 4টে দেখা হবে আবার সেই সন্ধ্যা 7টায়, আবার পৌনে 8টায়। কালকে একদম সারাদিন আছি, তাই সকাল 9টা থেকে রাত্রি 11টা অবধি গ্লোব টিভি দেখতে পাচ্ছেন, আর সারাদিন মায়া টিভি দেখতে পাচ্ছেন, সারাদিন এসটি টিভি দেখতে পাচ্ছেন, 3টে চ্যানেলে সারাদিন দেখতে পাচ্ছেন। এই ধরনের ইন্টালেকচুয়াল কিছু শো যদি ভালো লেগে থাকে, তাহলে মাঝের মধ্যে চোখ রাখবেন। অনেক কিছু জানার থাকে, অনেক কিছু বোঝার থাকে। ডাক্তারদের থেকে যাতে ঠকে না যান, আপনি আপনার এলাকায় যান না, আপনি যে কোনো হসপিটালে যান, যদি জিনিসটা জানা থাকে কি হয়েছে, কি কি থেকে কতটা এগিয়েছে, তাহলে দেখবেন আপনাকে ডাক্তার ঠকাতে পারছে না। কারণ আজকেই ঠকানো ব্যবসাটা একদম নার্সিংহোম হসপিটালে ছড়িয়ে আছে। তাই সাবধানে থাকুন আর ভরসা নিয়ে থাকুন। পুরো পরিবারের খোঁজখবর নিন, মাঝের মধ্যে ব্লাড টেস্টগুলো করার, অন্তত 6 মাসে একবার ব্লাড টেস্টের ভীষণ প্রয়োজন আছে। আগামীকাল বারাসাত, যারা দেখছিলেন তাদেরকে বলে দিই, ভিডিও কলিংয়ে যাদের দেখাবার ইচ্ছা আছে, বা অডিও কলে, মানে নর্মাল ফোন করে, ছোট ফোন বড় ফোন হতে হবে কোনো মানে নেই, তাহলে কালকের জন্য বুকিং করিয়ে দিন। ঠিক, আজকের জন্য বিদায় নিচ্ছি, নমস্কার, গুড নাইট।